নমস্কার, কবির কথা বলছি। চারটে বিষয় নিয়ে কথা বলবো। প্রত্যেককে অনুরোধ, সম্পূর্ণ প্রতিবেদন শুনুন। আজকে আমি নিজেই কথা বলবো। সম্পূর্ণ প্রতিবেদন শুনুন, খুব বেশি সময় নেব না, এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। এবং প্রথমবার যারা এই চ্যানেলে আসছেন, অথবা যারা আমার এই চ্যানেল নিয়মিত ফলো করেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। কারণ আপনাদের এই একটি ছোট্ট পদক্ষেপ আমার এগিয়ে যাওয়ার পথে বড় মোটিভেশন হতে পারে। প্রথমেই একটা কথা বলে রাখি, আগেও বলেছি, যে কোনো রাজনৈতিক দল কোনো মত কারোর কাছে আমার টিকি বাঁধা নেই। তাই কোনো দল, কোনো সরকার যদি জনহিতে কাজ করে, জনগণের পক্ষে কাজ করে, প্রো পিপল কাজ করে, তাহলে তার অকুণ্ঠ প্রশংসা করব, সমাদর করব। এবং যদি জ্ঞান মতে মনে হয় যে কোনো সরকার জনবিরোধী কাজ করছে, তাহলে স্পষ্টত তার প্রতিবাদ করব, তার নিন্দা করব। আজকে চারটি বিষয় নিয়ে কথা বলবো, যেটা বর্তমান সরকারের নিন্দা করে বলবো, সমালোচনা করে বলবো, কিন্তু তার আগে একটি প্রশংসা। আজকে নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেটের বৈঠক থেকে ঘোষণা করা হয়েছে যে পুরোহিত ভাতা, মুয়াজ্জিম ভাতা এবং ইমাম ভাতা বন্ধ। অকুণ্ঠ সমর্থন জানাই, প্রশংসা করি, শুভ উদ্যোগ। এমনটাই হওয়া উচিত, এমনটাই হবে, এমনটাই আমরা চাই, এমনটাই একটি সেকুলার, একটি গণতান্ত্রিক, একটি সমাজতান্ত্রিক, একটি প্রজাতন্ত্রে, যা আমাদের সংবিধানে বর্ণিত রাষ্ট্র কাঠামো, তাতে কাম্য। কেউ কোনো ধর্মীয় পরিচয়ের সুবাদে, জন্মের সূত্রে কোনো ধর্মীয় পরিচয় পাওয়ার সুবাদে সরকারের কোষাগার থেকে একটি সেকুলার দেশে এই টাকা পেতে পারেন না। সাধুবাদ জানাই এই উদ্যোগকে। আরও অনেকগুলি পদক্ষেপ এই সরকার নিয়েছেন, সেগুলো নিয়ে পরে কাটাছেঁড়া হবে। আজকে মূল বিষয়ে এক এক করে আসব। গরুতে আসব, বুলডোজিংয়ে আসব। একটি অত্যন্ত মর্মান্তিক, একটি 21 বছরের ছেলে প্রাণ হারিয়েছে। তাকে আমরা সেই বিষয়ে কথা বলবো, কিন্তু সবার আগে যে বিষয় ডিএ, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমার যে থাম্বনেল, সেই থাম্বনেলে সম্পূর্ণ কথা লেখা নেই। আসলে সবটা তো লেখা যায় না, স্থান সংকুলান হয় না। শুধুমাত্র কিন্তু শিক্ষক, কর্মচারী মানে সরকারি বেতনভোগ নয়, সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, আমি, আপনি, আম আদমি, আমজনতা, আমাদের পেটে কিন্তু বুলডোজার চলছে। আমাদের মানি ব্যাগে বুলডোজার চলছে। কেন এই কথা বলছি? প্রথমেই 7th পে কমিশন এবং আজকে ডিএর বিষয়ে আসব। মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেটের বৈঠক থেকে গত সোমবার বলেছিলেন যে আজকে, অর্থাৎ দ্বিতীয় ক্যাবিনেটের বৈঠকে আজকে এই সোমবার 18 তারিখ, ডিএ, এরিয়ার ডিএ এবং পে কমিশন গঠনের বিষয়ে কথা হবে। আজকে অগ্নিমিত্রা পল মাননীয় মন্ত্রী, তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং বললেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, ঔৎসুক্য ছিলই সাংবাদিকদের মধ্যে, ডিএর কি হবে, এরিয়ার ডিএর কি হবে, পে কমিশনের কি হবে। তিনি বললেন আজকে এজেন্ডায় ছিল না এই বিষয়ে। আমরা অবাক হয়েছিলাম। আপনারা প্রত্যেকেই দেখেছেন, অন এয়ার আছে, 11ই মে শুভেন্দু অধিকারী বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি যে 11 তারিখ পে কমিশন এবং এরিয়ার ডিএর বিষয়ে আলোচনা হবে। এখনও শিক্ষকরা তাদের 25% এরিয়ার ডিএ পাননি। তাদের অ্যাকাউন্টে এই টাকা কবে ঢুকবে, কিভাবে ঢুকবে, সে নিয়ে সরকার কোনো উচ্চবাচ্য করেননি। 45 দিনের মধ্যে নতুন পে কমিশন লাগু করা হবে, এই কথা বলে সরকার, আমি নিজে দেখেছি, সরকারি কর্মচারী, সরকারি বেতনভোগ, শিক্ষক, কর্মচারী, বিভিন্ন লোকাল বডিজ, মানে যারা সরকারি বেতনভোগ, সেই অংশের মানুষ, তারা কিভাবে বিজেপিকে, অর্থাৎ এই সরকারকে নির্বাচিত করার পিছনে তাদের কি বিরাট ভূমিকা ছিল। তারা দুহাত ভরে ভোট দিয়েছেন বিজেপিকে। কিসের আশায়? বিজেপিকে ভালোবেসে না। কেন্দ্র, রাজ্য যে বারবার কেন্দ্রের বঞ্চনার কথা বলে, সেই বঞ্চনা যাতে না থাকে, ডাবল ইঞ্জিন, কোট আনকোট ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়, তারা যাতে পে কমিশন পান, তারা যাতে ডিএ পান। 7th পে কমিশন 45 দিনের মধ্যে হবে। অলরেডি কেন্দ্রীয় সরকার 8ম পে কমিশন ঘোষণা করে দিয়েছে। আমাদের রাজ্যে 6ষ্ঠ পে কমিশন চলছে। লজ্জা। এই লজ্জার দায় অবশ্য বর্তমান সরকারের ঘাড়ে কোনোভাবেই চাপানো যায় না। কিন্তু 45 দিনের মধ্যে একটা পে কমিশন লাগু হবে কি করে? একটা পে কমিশন তৈরি করতে গেলে তার একটা চেয়ারম্যান তৈরি করতে হবে, তাকে একজন চেয়ারম্যান নিয়োগ করতে হবে, একটি কমিটি তৈরি করতে হবে।
তারা সুপারিশ করবেন কেন্দ্রীয় সরকারের কাছে, কর্মচারী সংগঠনগুলি সেখানে তারা মেমোরান্ডাম দেবে, তারপর হিয়ারিং হবে, ফিটমেন্ট ফ্যাক্টর ঠিক করা হবে, লং টার্ম প্রসেস। 45 দিনের মধ্যে ওই মানে ম্যাজিক ওয়ান্ড আগে যেমন সরকারের হাতে ছিল। তবে এই সরকারকে একটা প্রসঙ্গে বলে রাখি, একটা বিষয় প্রশংসা করতেই হবে, তারা কালেকটিভ এফোর্ট নিয়ে কিন্তু চেষ্টা করছেন। মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার পিছনে কয়েকজন মন্ত্রীকে দেখা যাচ্ছে, তারা অগ্নিমিত্রা পল হতে পারেন মাননীয় নিশীথ অধিকারী, দিলীপ ঘোষ মাননীয়, আরও যারা মন্ত্রিসভার সদস্য এখনও পর্যন্ত নির্বাচিত হয়েছেন তারা আছেন। অর্থাৎ কালেকটিভ একটা এফোর্টের ব্যাপার দেখা যাচ্ছে, আগের সরকারের মতো নয়। ঠিক এই জায়গাতেই প্রশ্ন, একটা সংগঠিত দল যারা এই সরকার পরিচালনা করছে তারা কি শুধুমাত্র ভোটের জন্য, গিমিকের জন্য সরকারি কর্মচারীদেরকে ভুল বুঝিয়েছিলেন? কেন এই কথা বলছি? কারণ আপনারা নিশ্চয়ই জানেন, আমি অর্থনীতিবিদ নই, আমি খুব টেকনিক্যালিটি জানিও না, কিন্তু যতটুকু জানি, আপনি যদি ভুল করি আপনারা ধরিয়ে দিতে পারেন। যদি অ্যাট পার সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ না হয়, তাহলে নতুন পে কমিশন কি করে গঠন করা যেতে পারে? কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে 60%, রাজ্য সরকারের দেওয়া ডিএর পরিমাণ 18%, অর্থাৎ 42%-এর ফারাক। এই ফারাক না মিটিয়ে নতুন করে পে কমিশন কি করে গঠন করা যেতে পারে? আমার টেকনিক্যাল প্রশ্ন, আমার লজিক্যাল প্রশ্ন। এর যদি কোনো উত্তর থাকে, আপনারা কেউ জানেন যুক্তিসঙ্গতভাবে, এর কোনো সঠিক উত্তর আপনারাও আমাকে দিতে পারেন, আমি জানতে চাই। যে কেন্দ্রীয় হারে মানে যতক্ষণ না ডিএটা অ্যাডপার করা হচ্ছে, আপডেটেড করা হচ্ছে, ততক্ষণ নতুন পে কমিশন গঠন করা যায় না। কি করে যাবে? ডিএর ব্যাপারে কোনো উচ্চবাচ্য করেনি আজকের ক্যাবিনেট, আমরা জানতে পারিনি। বিগত সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, তখন 4% ডিএর কথা বলেছিলেন অন্তর্বর্তী বাজেটে 5ই মার্চ। নোটিফিকেশন হয়নি। সরকারটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা তো চলতেই থাকে, দল পরিবর্তন হতে পারে, মানে সরকারি দল, শাসক দল পরিবর্তন হতে পারে, সরকারটা তো চলছে। সেই 4% ডিএর সঙ্গে যোগ করে কিছু ডিএ দেওয়া হবে, এমনটা সরকারি কর্মচারীরা খুব স্বাভাবিকভাবেই আশা করেছিলেন। সেটাও করা হয়নি, 4%ই করা হয়নি। মানে আগের সরকারের ঘোষিত ডিএ যেটা, সেটাও কিন্তু বর্তমান সরকার আগামী দিনে কি হবে জানি না, এখনো পর্যন্ত কেড়ে নিল। মানে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি যদি সরকারি কর্মচারী হয়ে থাকেন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি কি ভুল বলেছি? পেটে বুলডোজার চালানো হচ্ছে। খুব লজিক্যালি বলুন তো, 7th পে কমিশন কবে হবে, 8th পে কমিশন কবে হবে পরের কথা। এখনো পর্যন্ত এই সরকারের যে প্রবণতা, কারণ গড়িমসি কিন্তু শুরু হয়ে গিয়েছে, দীর্ঘসূত্রিতা শুরু হয়ে গিয়েছে। আমি আশা করব বিজেপি একটি সংগঠিত দল, সর্বভারতীয় দল, আক্ষরিক অর্থেই। তারা বাংলা জয় করে তাদের বিরাট অ্যাচিভমেন্ট হয়েছে, সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে। তারা যদি বাংলার মানুষের পালস না বোঝেন, বাংলার মানুষ কিন্তু এবার ভোট ব্যাংকের যে কনসেপ্ট, সেটা থেকে বেরিয়ে আসতে চাইছেন, নিজেদেরকে আর কারোর ভোট ব্যাংক হিসেবে ব্যবহার হতে দিতে চাইছেন না। ইউ পারফর্ম অ্যান্ড ইউ স্টে, ইদার ইউ গো অ্যাওয়ে। এটা বাংলার মানুষের এই মুহূর্তে, এটা এই তৃণমূল সরকারের পতন দেখেও যদি বিজেপি না বোঝে, তাহলে কিন্তু সেটা বিজেপির রাজনৈতিক ভবিষ্যতের পক্ষে খুব একটা সুখদায়ক হচ্ছে না। গঠন তো পে কমিশন, 7th পে কমিশন পূর্ববর্তী রাজ্য সরকারই করে গিয়েছিল। দের ইজ নাথিং নিউ ইন ইট। আপনারা কি করলেন তাহলে? আগামী দিনে খুব তাড়াতাড়ি বিজেপির নেতারা যদি এই বক্তব্য শোনেন, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, আপনাদের ভালোর কথা ভেবে, রাজ্যবাসীর ভালোর কথা ভেবে, রাজ্যের ইকোনমির ভালোর কথা ভেবে আপনারা দয়া করে সরকারি কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে দিন। বহু মানুষ, বহু সরকারি কর্মচারী, তারা কিন্তু আপনাদের প্রতি বিরাট প্রত্যাশা নিয়ে অপেক্ষা করে আছে, এবং আমি শুরু থেকে বলে আসছি, এই সরকারের ওপর মানুষের বিপুল প্রত্যাশার ভার, এবং প্রত্যাশা যত তাড়াতাড়ি তৈরি হয়, আশা ভঙ্গ কিন্তু তত তাড়াতাড়ি হয়। আপনারা বেটার বুঝবেন। দ্বিতীয় প্রসঙ্গে আসি, বুলডোজিং। অনেকে উল্লসিত। হীরক রাজার দেশে মুভি সবাই দেখেছেন, অমর সৃষ্টি সত্যজিৎ রায়, ক্রান্তদর্শী পুরুষ ছিলেন তিনি। ভরসাপূর্তি উৎসবের জন্য হীরক রাজার কিভাবে গরিব বস্তি, গরিব মানুষ সকলকে উচ্ছেদ করে ফেলা হচ্ছে, ঢেকে ফেলা হচ্ছে, রাস্তাঘাট ঝাঁ চকচকে হচ্ছে।
এখন প্রশ্ন হচ্ছে, সরকার গরিব হটাতে চাইছে নাকি গরিবই হটাতে চাইছে? গরিবই হটাতে চাইলে তো অত্যন্ত ভালো, তার থেকে ভালো কিছু হয় না। যে সরকার চাইবে সবার আগে কবির সৌরভ সেখানে ছুটে যাবে, দারিদ্র দূরীকরণ। কিন্তু ব্যাপারটা গরিব দূরীকরণ হয়ে যাচ্ছে না তো, দরিদ্র দূরীকরণ হয়ে যাচ্ছে না তো। দেখুন, 3টে স্টেশনের নাম, 4টে স্টেশনের নাম আমি করছি, শিয়ালদা, হাওড়া, বরানগর, বর্ধমান শূন্য করে দেওয়া হয়েছে। রাস্তাঘাট চওড়া হয়েছে, যাওয়ার জায়গা বেড়েছে, মানুষের যাতায়াতের পথ প্রশস্ত হয়েছে, মানুষের সাময়িকভাবে ভালো লাগছে। আপনি ভাবুন, আপনার বা আমার পকেটের সেই জোর আছে কি 5 টাকা দিয়ে ট্রেনে ওঠার সময় যে চা 6 টাকা দিয়ে বা ম্যাক্সিমাম 10 টাকা দিয়ে চা, একটু ঝালমুড়ি, একটা সিঙ্গারা কি দুটো কচুরি খেয়ে আমরা যারা ক্ষুণ্ণিবৃত্তি করতাম, আমরা যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব মানুষ, যারাই সংখ্যাধিক্য, দল মত ভুলে যান, কোন সরকার করছে ভুলে যান, করছে সরকার করছে গরিব মানুষের পেটে লাথি মারছে। এবং আমরাও গরিব মানুষই, আমরা নিম্নবিত্ত, আমরা নিম্ন মধ্যবিত্ত। আমার 5 টাকার চাটা এবার কিন্তু 40 টাকা দিয়ে খেতে হবে, 30 টাকা দিয়ে খেতে হবে। আমার 10 টাকার কচুরিটা এবার অন্য কিছু খেতে হবে, দামি কিছু, মিও আমরে থেকে বা কেএফসি থেকে বা এটা ওটা থেকে, বড় কিছু আউটলেট থেকে খেতে হবে। আমার পকেটে সেই জোর থাকছে কি? সেই মানি ফ্লো আছে? ডিজেলের দাম, পেট্রোলের দাম কিন্তু বেড়ে গিয়েছে, খেয়াল আছে তো? আমার পকেটে সেই মানি ফ্লো আছে বাড়তি খরচা করার? আচ্ছা, রেলের জমি দখল করে, জবরদখল করে হকাররা বসেছিলেন, তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, খুব ভালো, দারুণ। ভরসাবর্তী উৎসব, ঝাঁ চকচকে করে দিতে হবে দেশকে, তাতে দেশের মানুষের পেটে খাবার থাক বা না থাক। কিন্তু কেন্দ্রীয় সরকারের রেলকে হঠাৎ করে চৌঠামের পরে, রেজাল্ট বেরোনোর পরে, রাজ্যের নির্বাচনের ফলের পরে হঠাৎ করে দেখা গেল কেন যে আপনারা হকার উচ্ছেদ শুরু করলেন? রেলের জমি অধিগ্রহণ করে তো বহুদিন থেকেই তারা আছেন, 2014 থেকে তো কেন্দ্রীয় সরকারে বিজেপি রয়েছে, রেল দপ্তর তাদের অধীনে। তারা আগে কেন করেননি? তাহলে এটি কি ডবল ইঞ্জিন সরকারের প্রথম উপহার? আপনারা অনেকে খুশি হচ্ছেন আমি জানি, একটু ভাববেন। রাতারাতি নিরন্ন হয়ে যাওয়া, মাথার ওপর ছাদ চলে যাওয়া, পেটের খাবার চলে যাওয়া, মানুষের রোজগার হারিয়ে যাওয়া, এই জিনিসটা মানবিক দিকটা আমি যদি ছেড়েও দিই, আপনাকে মানবিক হতে হবে না। আপনার ক্ষেত্রে হলে কেমন লাগতো আমি সেই বিচারেও যাব না, আপনার হয়তো হবে না, যদিও হতেই পারে, আমি ধরে নিলাম হবে না। আপনি যে কনজিউম করবেন আরো কস্টলি জিনিস, সেটা করার জন্য পর্যাপ্ত টাকার ব্যবস্থা কি আছে? আপনার সেই সংস্থান আছে? একটু ভেবে দেখবেন। হকার উচ্ছেদ হচ্ছে জবরদখল করে, আইনিভাবে হোক, তাদের নোটিশ দেওয়া হোক, তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক, প্রকৃত পরিষ্কার কথা। এবং এই বুলডোজিংয়ের মাধ্যমে যে ভীতি প্রদর্শনের রাজনীতি, এটা খুব অবমাননাকর। বাসে মহিলাদের যাতায়াতের যাতায়াত ফ্রি করে দেওয়া হলো, বিনামূল্যে যাতায়াত করবেন, আমি নিন্দা জানাই। আচ্ছা, আমার বাড়ির যে মহিলা সদস্যরা আছেন তাদের এই ক্ষমতাটুকু আছে যে তারা টিকিট কেটে বাসে চড়তে পারে। এমনি সরকারি পরিবহনের অবস্থা অত্যন্ত শোচনীয়। ভর্তুকি দিলে সেই পরিবহনের যে কাঠামো সেটাকে রিপেয়ার করার জায়গা থাকতে পারত, সেটা প্রয়োজনীয় ছিল। আরও বাস বাড়ানো, আমার আপনার পরিবারের মানুষজন, মহিলা সদস্যরা তারা সামান্য বাসের টিকিট কেটে যাতায়াত করতে পারবেন। যারা পারবেন না তারা পুরুষ নারী নির্বিশেষে তাদেরকে চিহ্নিত করে আর্থিক মানদণ্ডের ওপর তাদেরকে ফ্রি বা হাফ ফ্রি করে দেওয়া যেতে পারত, এমনটা আমার মনে হয়েছে। ভোট ব্যাংকের রাজনীতি হচ্ছে বলে আমার মনে হয়। সরকারের কোষাগারে টাকা ঢুকবে না, অর্থাৎ আমার আপনার লস হোক না। যারা একটা নির্দিষ্ট সীমার নিচে আয় করেন তাদেরকে বাসে ফ্রিতে পুরুষ নারী নির্বিশেষে তাদেরকে চড়তে দেওয়া হোক। মহিলা মানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সমস্ত আর্থিক শ্রেণীর মহিলাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ভোট ব্যাংকের রাজনীতি ছাড়া অন্য কি বলবো আপনি বলুন? অন্য কি বললে আপনি খুশি হবেন আপনি বলুন? আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অন্নপূর্ণা ভাণ্ডার।
যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা সকলেই অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কোষাগারে টাকা নেই বলে দিয়ে দেওয়া যাচ্ছে না, এই যুক্তি কিন্তু ধোপে টেকে না, ভেবে দেখবেন। গরু অত্যন্ত সেন্সিটিভ বিষয়। গরু একটি অর্থনৈতিক প্রাণী, এখানে একটি রাজনৈতিক প্রাণী। গরু অত্যন্ত সুন্দর, আমার গরু দেখতে খুব ভালো লাগে। সুন্দর দেখতে প্রাণী, শান্ত স্বভাবের। মানুষের ব্যক্তিগত খাদ্যাভ্যাস, কে কবে কোথায় কি খেয়েছেন, আজকে তার কি অবস্থান, আমি সেসব কিচ্ছুতে যেতে চাই না। গরু কেনা এবং বেচাকে কেন্দ্র করে একটি অর্থনৈতিক ইকোসিস্টেম চলে, অর্থনীতির একটি বাস্তুতন্ত্র চলে। এই পরবের সময় মুসলিম ধর্মাবলম্বী যারা, তারা কোরবানি করেন, গরু জবাই করে তারা খান, এবং বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী মানুষ, তারা ঘোষ সম্প্রদায়ের মানুষ, তারা গোপালন যারা করেন, কৃষি পাশাপাশি পশুপালন যাদের পেশা, তারা আকুলি বিকুলি করে আর্তনাদ করছেন, তাদের বিরাট লস হয়ে গেল। এবং দেখা যাচ্ছে অনেক জায়গায় মুসলিম ধর্মাবলম্বী মানুষ, ভিডিও দেখাতে পারি আমি, আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমি আর লম্বা করবো না প্রতিবেদনকে, যে তারা হিন্দুদেরকে রীতিমতো ব্যঙ্গ করছেন যে তোমার মা, তুমি তাকে নাকে দড়ি পরিয়ে বাজারে কেন বিক্রি করতে নিয়ে এসছো, তোমরা জানো না মাকে কাটা হবে, তোমরা নিয়ে যাও। এই যে পিঞ্চ করা হচ্ছে, এবার এখান থেকে একটা অন্য ধরনের কিন্তু হারমোনি নষ্ট হওয়ার পরিবেশ তৈরি হতে পারে, সম্ভাবনা তৈরি হতে পারে। অনেক হিন্দু মানুষ গ্রামের বিজেপিকে ভোট দিয়েছেন, তারা আজকে অসহায়, তারা তাদের পেটের ভাত চলে গেছে। কি ভেবে কি করা হলো আমি জানি না। বহু হিন্দু মানুষ, মুসলমানদেরকে জব্দ করতে যাওয়ার প্রবণতা যদি থেকে থাকে, থাকতে পারে, আমি জানি না, কিন্তু বহু হিন্দু মানুষ, হ্যাঁ, প্রকাশ্য রাস্তায় স্লটার হাউসের বিপক্ষে আমিও, অত্যন্ত দৃষ্টিকটু ব্যাপার, সেটা অন্য জিনিস। কিন্তু হিন্দুদের, মুসলিমদেরকে জব্দ করতে যাওয়া যদি উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে কিন্তু তা হলো না, কারণ মুসলিমরা বলছেন আমরা না হয় গরু খেলাম না, হিন্দুদের কিন্তু পেটে লাথি পড়ছে বুলডোজার। গরিব মানুষ তারা। শেষ বিষয়ে কসবায় হিন্দু যুবক, বলতাম না, কিন্তু এটা দুর্ভাগ্যজনকভাবে উল্লেখ করতে হচ্ছে, কারণ এখন মানুষের ধর্ম পরিচয়ই তার পরিচয়, এমনকি মৃত মানুষেরও। অর্ঘ্য দাস 21 বছরের একটি যুবক, সে কোনো রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত ছিল না, কোনো সাথে পাশে থাকতো না। অভিযোগ 4 মে, আমি নামগুলো এই মুহূর্তে অভিযুক্তদের ভুলে যাচ্ছি তাই করব না, 4 মে বিজেপির বিজয় মিছিল থেকে কয়েকজন দুষ্কৃতী ছুরি নিয়ে তাকে আঘাত করে, আরও 3 জনকে আঘাত করে, তার মধ্যে তার ভাইও ছিল। তারা কিছুটা সেরে উঠেছে। অর্ঘ্য আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছে। তার মায়ের যে মর্মান্তিক কান্না, একটি 21 বছরের ছেলের মা, হিন্দু কিন্তু, যারা অভিযুক্ত তারাও হিন্দু। আমি বিশ্বাস করি যারা অপরাধী করে, যারা অপরাধ করে, যারা অন্যায়কারী, তাদের কোনো ধর্ম হয় না, তাদের একটাই ধর্ম, তারা অন্যায়কারী, তারা অপরাধী। শতরূপ ঘোষ সিপিআইএম নেতা, কসবার বাসিন্দা, কসবার 3 বারের পরাজিত সিপিআইএম প্রার্থী, ছুটে গিয়েছিলেন। সেখানকার তৃণমূলের এমএলএ জাভেদ খান, তাকে দেখা যাচ্ছে না। বন্ধ হোক। সরকার কৈশোরেও পায়ে দেয়নি, গুটি গুটি পায়ে হাঁটতে শিখেছে, শিশুও বলা যায় না। এখন থেকেই যদি এই অবস্থা হয়, আগামী দিনে আমরা কিন্তু কেউ ভালো থাকবো না। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। বড়লোক আরও বড়লোক হবে, গরিব আরও গরিব হবে, আমরা আরও কষ্টে বাঁচব, এমনটা না হওয়াটাই ভালো। সরকার পূর্ববর্তী সরকারের পরিণতি থেকে শিক্ষা নিলে ভালো। প্রত্যেকে ভালো থাকুন। সরকারকে অনুরোধ, বিবেচনা করুন, বাংলার মাটিকে বুঝুন। আপনাদের কাছে আবার অনুরোধ, নিজের অধিকার বুঝে নিন। কোনো রাজনৈতিক দলের কাছে, কোনো দল তাদের কাছে মাথা, চেতনা, বিবেক, বুদ্ধি, বোধ, দৃষ্টি বন্ধক দেবেন না। সকলে ভালো থাকুন। নমস্কার।